নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প কাম রসের কবলে পড়ে। গল্পটি প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো কামরসের কবলে পড়ে। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। নরম সুঢৌলোর উপরে হাত রেখে বেশ খানিকক্ষণ যুদ্ধ করার পর অভিক মুখ তোলে। প্রিয়তমা বলে, কি করো? ভাল লাগছে না আমার। সে কি, তুমি এমন সিচুয়েশনে এসে কেমন ঝগড়া করো বলো তো আমার সঙ্গে? কি ঝগড়া করলাম? তোমার তো ওই একটাই নেশা। হো, তা অন্য মেয়ে ছেলের সঙ্গে যাই, তাহলে খুব ভালো লাগবে তো। অভিক, তোমাকে একটা কথা বলতে এসেছিলাম। কি কথা? বলো, আমি শুনছি তো। না, তুমি তো শোনার মতো অবস্থায় নেই। অভিকের ঠোঁট দুটো তখন ওই সুঢৌলো বস্তুর মাঝখানে রীতিমতো প্রবেশ করেছে। তার জিভ রীতিমতো উষ্ণতা প্রবাহিত করছে। ধাক্কা মেরে সরিয়ে প্রিয়তমা বলে, সরো না, বিরক্তি লাগে সবসময়, আমার ভালো লাগে না। তোমায় আমার কিছু বলার আছে। কেলেঙ্কারি হয়েছে একটা। কেলেঙ্কারির কথা পরে শুনবো, আগে তুমি আমার কাছেতে এসো। শুধু ঝগড়া করে করেই কাটিয়ে দাও, একটু ভালোবাসতে দাও না। 6 মাসে 9 মাসে একবার অন্তত কাছে আসি। আমরা বিবাহিত নই অভিক। এই যে স্পর্শ করার অধিকার তোমাকে আমি দিই, সেটাই তো অনেক। বাজে কথা রাখো। এখনকার ভালোবাসা মানে এইটা আগে। বাজে কথা বলো না। আমি আমি তোমাকে কিছু একটা বলতে এসেছি। রাখো না তোমার কথা, পরে শুনছি। আমি তো মরে যাচ্ছি না। এমন কথা কেন বলছো? তোমার ওপরই আমার নাও, শুরু হলো কান্না। কথায় কথায় সিচুয়েশন কি করে নষ্ট করতে হয় তোমাকে দেখে শিখতে হয়। আমি আবার কি করলাম? আমি তো কথা বলতেই এসেছিলাম। আসার পরই তুমি আমার বুকের উপরে। প্রিয়, দেখো দেখো প্লিজ। না, তুমি সরো, হাত সরাও। বিরক্তি লাগে আমার। শরীরে অত জোর নেই যে তোমায় ধাক্কা দিয়ে সরাবো। অভিক উঠে বসে পড়ে। পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বার করে ধরিয়ে বলে, সব সময় তোমার এই প্রবলেম। সব সময় তোমায় ভালোবাসি বলেই তো তোমায় কাছে চাই নাকি? দেখবে একদিন এগুলো খুব মিস করবে। শোনো না, আমি কিছু শুনতে চাই না। আচ্ছা, আমার কথাটা শুনতে অসুবিধে কোথায়? মানছি আমি 7 দিন আগে তোমার সঙ্গে শুধু শুধু ঝগড়া করেছি, কিন্তু আজকে ঝগড়ার বিষয় নয়। ব্যাপারটা ভীষণ সিরিয়াস। অভিকের ফোনটা বেজে ওঠে। এখন আবার কে ফোন করলো দেখছি। আরে হ্যাঁ বাবা, বলো। হ্যাঁ ভালো আছি। না ঠিক আছে, না মাসওয়ালা টাকা পাঠাতে হবে না, আমার টাকায় আমি চলতে পারবো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আসি। হ্যাঁ, কোথায় চলে? তুমি কথা বলো, আমার সাথে কথা বলার আর টাইম কোথায়? দেখো প্রিয়, কথায় কথায় এভাবে আমার সঙ্গে ঝগড়া করো না। আমি ঝগড়া করছি? তাছাড়া কি, আমার ভালো লাগে না। জানো, একা একা থাকি, তোমার সঙ্গ আমার সুখ দেয়। আর তুমি। জড়িয়ে ধরে প্রিয়তমা অভিককে। ওর বুকে মাথা রেখে বলে, সেটাই তো বলছি, কথাটা তো আমাকে বলতেই দিচ্ছ না, তার আগেই দুষ্টুমি করছো। আগে আমার দুষ্টুমি রাখো, তারপর। ছাড়ো তো, সবসময় শুধু শোয়া শোয়া শোয়া, আর কোনো কথা তুমি বোঝো না। কাম বাসনা ছাড়া কি তোমার জীবনে কোনো কাজ নেই? কোনো কোনো লক্ষ্য নেই? কবে থেকে বলেছি বাবার সাথে কথা বলো, বাবার সাথে কথা বলো? তা না, আমাদের সম্পর্কটাকে তুমি এখানেই বাঁধিয়ে রেখেছো। উইকেন্ডে একসাথে আমরা ঘুরতে বেরোই, তারপর আমরা হোটেলে যাই, আমরা একসঙ্গে থাকি। আমার আর ভালো লাগছে না অভিক, আমাকে এবার তুমি নিজের কাছে নাও প্লিজ। কিন্তু পরে আর সময় পাবে না, আর সময় পাবে না। অভিক ততক্ষণে রাগের চোটে উঠে পড়েছে। শার্ট প্যান্ট পরতে পরতে বলছে, আমি আর ফোনই করব না। সব থেকে ভালো হবে তোমার থেকে যদি আমি 20 ক্রোশ দূরে চলে যাই। তাই যাও, তাই যাও। তো এমন জীবনের থেকে তো এটা অনেক বেটার। সত্যি বলছো? সত্যি বলছি, যাও। অভিক রাগ করে বেরিয়ে যায়, রীতিমতো গজ গজ করতে করতে।
খানিকক্ষণ কান্নাকাটি করার পর প্রিয়া বুকের ওপরের ওড়নাটা দিয়ে নিজেও বেরিয়ে পড়ে সেই হোটেল থেকে। হোটেলের ম্যানেজার থেকে সব ছেলেপেলেগুলো সবাই চিনে গেছে ওদেরকে। এইখানে ওরা প্রত্যেক উইকেন্ডে আসে। যখনই ঝগড়া হয় তখনই প্রিয়তমা ফোন করে না একবারও। জানে ছেলেটা যতই অমন করুক না কেন ওকে খুব ভালোবাসে। প্রিয়তমা একটু সিরিয়াস হতে বলে ওকে, কিন্তু অভিক ওর কাছে এলেই বলে গন্ধ পায়, যেই গন্ধটা অভিককে আকর্ষণ করে। আর আকর্ষণের চোটেই বারবার কোনো রকম প্রোটেকশন ছাড়াই মিলিত হতে চায় অভিক। অসংখ্যবার প্রিয়া বাধা দিয়েছে, কিন্তু গত মাসে কোনো বাধা শোনেনি অভিক, কারণ সেই মাসটা ছিল অভিকের জন্মদিনের। কি চাও বলো? যা চাই দেবে? আজ প্রোটেকশন ছাড়া। না করতে পারেনি প্রিয়া, আর সেই ভয়টাই এখন বুকের ভেতরে দানা বেঁধেছে। থাক, আমি ফোন করব না, নিজেই ফোন করবে। কথায় কথায় অশান্তি করবে। একটা 28-29 বছরের ছেলে, এখনো পর্যন্ত বোধ শক্তি হলো না। কতবার বললাম বাবা মাকে বলো বলো, কিছুতেই কথা শোনে না। গজগজ করতে করতে প্রিয়াও চলে যায়। অন্ধকার ঘনীভূত রাত, জ্যোৎস্নার আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে। নিষিদ্ধ কাজের পালা যেন এখনই শুরু হয়। রাত্রির অন্ধকারে যখন বাতাসের কোমল ছোঁয়ায় মাটির গন্ধ মিশে যায়, তখন ঘরের ভেতর এক অদ্ভুত নীরবতা তৈরি হয়, যেন চারপাশে সময় থেমে গেছে। বাতাসের প্রতিটি হাওয়ায় কামনার গন্ধ বয়ে বেড়ায়, যেন মাটির গন্ধের মধ্যে মিশে আসা এক অপরিচিত তাজা সোঁদা আবেশ। সেই আবেশ যেন শরীরে এক অবিরাম অনলগ্ন প্রভাব ফেলে, সবকিছু অস্থির হয়ে ওঠে। পৃথিবী যেন আকাশের সাথে এক অদৃশ্য সম্পর্ক স্থাপন করে। চাঁদের আলো দাগ বসাচ্ছে মেঝেতে, আর ঘরবাড়ির কোণে কোণে ছড়িয়ে পড়েছে তীব্র কামনার এক বিচিত্র আবরণ। কাঠের আসবাবগুলো অদ্ভুতভাবে একে অপরকে স্পর্শ করে, যেন প্রতিটি বস্তু নিজস্ব গোপন চাহিদা প্রকাশ করতে চায়। আর সেই চাহিদা থেকেই জন্ম নিচ্ছে একটি অস্বস্তিকর আকর্ষণ। ঘরটি অন্ধকারে ডুবে গেছে, তবে কোথাও একটি অমাবস্যার আলোর প্রতিফলন। সেই আলো যেন কামনা ও আবেগের মূর্ত প্রতীক। চারপাশে যেন রহস্যময়তা মিশে গেছে, কোনো স্থিরতা নেই। যতই গভীরভাবে কিছু ভাবার চেষ্টা করা হয়, ততই মনে হয় কিছু ছড়িয়ে পড়ছে, যা আসলে উপলব্ধ করা যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। এমন সময় বোধ ও অনুভূতির মধ্যে সীমানা সরু হয়ে আসে। কামনার আগুন আর ঠান্ডা শ্বাসের অনুভূতি মিলেমিশে একাকার হয়ে যায়। এখানে শ্বাসের প্রতিটি হাওয়া যেন মাংসপিণ্ডে প্রবাহিত একটি পুঙ্খানুপুঙ্খ আকর্ষণের জাদু। শরীরের প্রতিটি অঙ্গ, প্রতিটি কোষ যেন সেই আকর্ষণকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত, আর অনিশ্চয়তার মাঝে এগিয়ে চলে। বাতাসের প্রতিটি স্পর্শ যেন এক ধরনের অবাধ্যতা, যেন কারো অজান্তেই গা ভাসিয়ে দেওয়ার আহ্বান। অন্ধকার ঘরটি এক ভ্রমে জ্বলে ওঠে, আর সেই আলো এমনভাবে প্রতিফলিত হয় যেন মানুষের শরীরের প্রতিটি রেখা কোমলভাবে উঁকি দিয়ে উঠছে। কামনা ও আবেগের সুরেলা রচনা তৈরি হচ্ছে। বাতাসের সঙ্গে শিরশির শব্দে মিশে আসা শ্বাসের চলাচল, প্রতিটি শ্বাস যেন নতুনভাবে জীবন্ত হয়ে ওঠে। এখানে চোখের মধ্যে হঠাৎ এক আবেগ প্রবাহ তৈরি হয়, যা শরীরের সীমারেখা ভেঙে দেয়। হাত, পা, কোমর, মণিবন্ধ সবই যেন প্রবাহিত হতে থাকে। এক গভীর শূন্যতা থেকে ভেসে আসে অজানা আকর্ষণের আকাঙ্ক্ষা। পুরো পরিবেশ যেন গা ছমছমে এক অস্থিরতা তৈরি করে, যা দেহের প্রতিটি কোণে অনুভূত হয়।
এটি একটি অস্পষ্ট মায়া, যেখানে কামনা আর সীমানা মিলেমিশে একাকার হয়ে যায়। তার মাঝে প্রতিটি শব্দ, প্রতিটি স্পর্শ যেন গভীর চাহিদা, গভীর পিপাসার ইঙ্গিত দেয়। যেন পৃথিবী এবং আকাশের মধ্যবর্তী এক জায়গায় শরীরের সীমানা ছাড়িয়ে কামনা প্রবাহিত হয়। এমন সময় সময়টাও যেন থেমে থাকে। স্থানীয়তার অক্ষরগুলোর গভীরে লুকিয়ে থাকে কিছু অপ্রকাশিত অনুভূতি, যেগুলো একমাত্র শরীরের শিহরণের অভ্যন্তরে স্পন্দিত হয়। কামনা আর আবেগের মূর্ত প্রতীক হয়ে ওঠে এই বাতাস, যা মাঝে মাঝে অশ্বপালনের মতো গা শিরশির করে তোলার এক অভ্যন্তরীণ অঙ্গীকারের মতো। বীরভূম জেলার এক প্রাচীন গ্রাম পাণ্ডবপুর, গভীর জঙ্গলে ঘেরা, যেখানে আধুনিকতার ছোঁয়া খুব কম। গ্রামের মানুষজন সাধারণ জীবন যাপন করে, কিন্তু গ্রামটি একটি বিশেষ কারণের জন্য বিখ্যাত, একটি দোকান। গ্রামের পশ্চিম প্রান্তে ঝড় বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগেও এই দোকানটি অবিচল, যেখানে অতি বয়স্ক এক বৃদ্ধ মুচি চামড়ার কাজ করেন। অনেকেই বেড়ায় ঘেরা এই দোকানটি দেখতে আসে। এখানে সব কিছুই মোটামুটি আধুনিকতার ছোঁয়া পেয়েছে, কিন্তু বুড়োর টাকা থাকতেও বুড়োর এই দোকান কিছুতেই যেন ভাঙতে ইচ্ছে করে না। গ্রামের কচিকাচারা বড় হয়ে বৃদ্ধ হতে চলল হয়তো, তবুও মুচি বীরেশ্বর এবং তার স্ত্রী মোহনা। বীরেশ্বরকে গ্রামের সবাই ভালো চোখে দেখে, একজন পরিশ্রমী বিনয়ী মানুষ। মোহনা গ্রামের লোকের কাছে এক মিশ্র অনুভূতি। তার সৌন্দর্য যেমন মুগ্ধ করে, তেমন তার বিষণ্ণ চোখে এক রহস্যের ছায়া। শহর থেকে এসেছিল একদল পর্যটক, তাদের মধ্যে অভিক অন্যতম। গাড়িতে আস্তে আস্তে প্রেমিকার সাথে যে কি পরিমাণ ঝগড়া করেছে, আর ওই ঝগড়া করার পরই একসময় ডিপ্রেশনে অভিক চলে গিয়েছিল। সেই সময় বন্ধু রাহুলের সঙ্গে দেখা। কফি শপে বসে চোখের তলায় কালি নিয়ে অভিক তখন বিষণ্ণ মনে কফি কাপে চুমুক দেবে এমন সময়, কিরে চেহারার হাল কি করেছিস? ও তুই, বাবা ভূত দেখলি মনে হয়। এখন সবকিছু ভূতই মনে হয়। আমি নিজেই শালা ডুমুরের ফুল হয়ে গিয়েছি। আরে তোর হলোটা কি? আর বলিস না, চুষে চুষে আমাকে ঝাঁঝরা করে দিল। কে রে? আমার গার্লফ্রেন্ড। আরে বাস, গার্লফ্রেন্ডটা তো বিরাট ক্ষমতা। তাহলে সে কি পিশাচিনি বলতে চাইছিস? আড্ডা মারিস না রাহুল, সবসময় ভাল লাগে না। কি হয়েছে বলবি তো? আর বলিস না, সামান্য কারণ নিয়ে এমন ঝগড়া করে। আমি ওর সঙ্গে ঝগড়া করে একদণ্ড থাকতে পারি না, আবার রাগও দেখাতে পারি না। শেষে মিল আমারই করতে হয়। এখানেই তো গুরু তোমার ভুল। তুইও মাঝে মাঝে একটু রাগ দেখা, কিন্তু কি করে দেখাবো বল? ওকে না দেখলে যে আমার ভালো লাগে না, বড্ড ভালোবাসি। ও তোকে ভালোবাসে, সেটাই তো। মাঝে মধ্যে এমন ঝগড়া করে আমার মাথা খায়। এক কাজ কর, ঘুরতে যাবি? কোথায়? চল তাহলে কিছুদিন গ্রামে ঘুরে আসি, আমার পৈতৃক ভিটেতে। রাহুল অভিককে গ্রাম সম্পর্কে অনেক আগেই সতর্ক করেছিল। প্রথমে অভিক দোনামনার মধ্যে ভোগে, তারপরে বলে যাওয়াটা কি ঠিক হবে ওকে না জানিয়ে? খবরদার, ওকে একদম বলবি না। দেখবি তোকে যদি প্রকৃত ভালোবাসে, তাহলে তুই কোথায় আছিস ও ঠিক গন্ধ শুকতে শুকতে এখানে এসে হাজির হবে। সত্যি বলছিস? এতে তোর একটু ঘোরাও হবে, আর ওর প্রেমের পরীক্ষাটাও নেওয়া হবে। তবে ভাই, একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? শোন, আমার গ্রামটা কিন্তু একটু অদ্ভুত, যেখানে সেখানে বেশি ঘোরাঘুরি করবি না। আমার গ্রামে একটা সব থেকে আকর্ষণীয় জিনিস কি জানিস? কি? ভাঙা বেড়ার দোকান। বেড়া? আই মিন তরমার বেড়া। দেখেছিস কোনোদিন? না দেখিনি, তবে শুনেছি। আমার বাবা মা শহরে এসে প্রথম নাকি ওই রকম ঘরেই থাকতো, তারপরে তো বাবার ব্যবসার উন্নতিতে। তাহলে তো তোর গল্পে শোনা সবটা, তাই তো? হ্যাঁ, তাহলে সত্যিকারে দেখতে পারবি। গ্রামের সবাই পাকা বাড়ি দোকান করে ফেলেছে, কিন্তু ওই বুড়ো, নাম বীরেশ্বর, বেজায় সৎ মানুষ, খুব ভালো লোক। উনি এখনো পর্যন্ত দোকানটা করে উঠতে পারলেন না। আর ওনার এই দোকানটাই দেখার মতো জিনিস। কি নেই ওখানে? চামড়ার কাজ করে, মুচি তো। অথচ দেখ, হতে পারে হয়তো ওনার ওই দোকানে লক্ষ্মী থাকে, সেই কারণে। হ্যাঁ তা ঠিক, তবে সন্ধে হয়ে গেলে আমরা খুব একটা যাই না, বিশেষ করে অমাবস্যায়। ওই সময় গ্রামের মানুষ, পশ্চিম পাড়ার ওদিকে শ্মশান তো,
যেতে একটু বেশি ভয় পায়। অভিক হেসে বলে, যাক, তুই আসার পরে আমার মন থেকে কিছুটা হলেও আমার প্রিয়তমার আবেগটা মুছলো। একটা ভৌতিক এক্সপিরিয়েন্স হবে মনে হচ্ছে। তুই এক্সপিরিয়েন্স করতে যাবি কর, কিন্তু সতর্ক বার্তাটা কিন্তু অবশ্যই মনে রাখিস। আমার বাবা মা আমি গ্রামে গেলে আমাকে রাত্রেবেলা দরজা শেকল দিয়ে আটকে রাখে, তাও বাইরে বেরোতে দেয় না। তুই এতটা কি করে কুসংস করাচ্ছন্ন হোস বলতো? আমি যখন যাব বেড়াতে তখন ভয় পাওয়ার কি আছে? আমার সঙ্গে যাবি তো, অসুবিধা হবে না। অভিক আর কথা বাড়ায় না। সামান্য কয়েকটা মালপত্র গুছিয়ে নিয়ে দুই বন্ধু মিলে বেরিয়ে পড়ে। নিজের মতো করে গ্রাম আর জঙ্গল ঘুরে বেড়ানোর জন্য অভি রীতিমতো প্রস্তুত। আসার আগের দিন চেয়েছিল একটু হোয়াটসঅ্যাপ করতে, কিন্তু করা হয়নি। রাহুল বারবার বলে দিয়েছে, খবরদার আমার মাথার দিব্যি, যদি ও তোকে ভালোবেসে থাকে ও ঠিক তোর কাছে চলে আসবে, একদম ফোন করবি না। এই ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে যাবে না? কি বাড়াবাড়ি হবে? দেখিস ও ঠিক আসবে। পৌঁছাতে পৌঁছাতে সেই দিন সন্ধে পেরিয়ে রাত হয়ে গিয়েছিল। বিকেলের দিকটা জঙ্গলে খুব একটা মানুষ হাঁটা চলা করে না। তবুও অভিক বলেছিল, এই আমি কিন্তু হেঁটেই যাব। কেন রে? আরে না, সবসময় যানবাহনের ধোয়ার গন্ধে শরীরটা কেমন যেন করে। চল না, ওই জঙ্গলের ভেতর থেকে যাক। জঙ্গলের ভেতর দিয়ে দুই বন্ধু যখন বাড়িতে এসে পৌঁছয় তখন অনেকটা রাত হয়ে গিয়েছিল। বাড়িতে আসার পরই রাহুলের বাবা মায়ের আতিথেয়তা এবং দেশি মুরগির ঝোল খেয়ে রীতিমতো পরিতৃপ্ত সে। আজকে তো আর ওই দিকটা ঘুরতে যাওয়া হলো না রাহুল, আগামীকাল যাব। এসেই মনে হতো সবকিছু ভুলে গিয়েছিস। হ্যাঁ রে, এসে আমার আর আমার প্রিয়তমার কথা মনেই পড়ছে না। সত্যি মাঝে মধ্যে একটু বেরোনো খুবই দরকার। বিকেলে জঙ্গলে হাঁটতে বেরোয় দুইজনে। হঠাৎ করেই অভিক বলে, ইস কি হলো রে? নতুন স্যান্ডেলটা ছিঁড়ে গেল। আরে চিন্তা কি আছে, ওই তো সেই বেড়ার মুচির দোকান, চ ওই দোকানে চ, উনি খুব ভালো মেরামত করে। তাছাড়া আমার বাবা কাকার বয়সী। তবে এখন তো খুব একটা রাত হয়নি, তাই শ্মশানের পারে গেলেও খুব একটা ভয় নেই। আরে রাত পড়লেই বা কি হয়েছে, এখন তো সবে সন্ধে। চ দেখি। ল্যাংচাতে অভিক আসে। দেখ, তোর সঙ্গে ঘুরতে বেরোবো বলেই কিনলাম, অথচ কিভাবে যে ছিল। বেড়ার দোকানে পৌঁছায় ওরা। বীরেশ্বর তখন এক মনে কাজ করছে। বেশ শান্ত লাগছে তাকে দেখে। কাকা কাকা, ও জুতো ছিঁড়ে গেছে, ও ঠিক করে দাও না। ও দিচ্ছি, একটু বসো। তোমার দোকানটা তো বেশ শক্তপোক্ত। হ্যাঁ, ঝড় বৃষ্টিতে কিছু হয় না? বছরের পর বছর এখানেই আছি, এই দোকান আমার ঘর বাড়ি, ওসব নিয়ে বেশি ভাবি না। তাছাড়া টাকা পয়সা সম্পত্তি আজ মরলে কাল দুদিন, বাবা আমার সঙ্গে তো যাবে না। দোকানটা দেখেছিস তো? রাহুল দেখায় অভিককে। অভিক বলে, হ্যাঁ রীতিমতো সাজানো গোছানো। ঢুকে তো মনেই হচ্ছে না যেন বেড়ার দোকান, অথচ বাইরে থেকে মনে হবে কালবৈশাখীর একটা হাওয়া মারলেই দোকান শুদ্ধ হাওয়া। আপনারা বসুন, আমি আসছি। বীরেশ্বর ঘরে চলে যায়। ওরা দুই বন্ধু মিলে কথাবার্তা বলছিল। ঠিক এমন সময় ঘরের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে মোহনা। রক্তিম শাড়িতে মোহনাকে দেখে অভিক। রাহুলও মন্ত্রমুগ্ধ। মোহনার উপস্থিতি এক ধরনের নেশা ছড়িয়ে দেয় যেন। অতিথি এসেছে, ভালো হয়েছে, বসুন আপনারা, জল নিয়ে আসি। অভিক তার সৌন্দর্যে মুগ্ধ। সে অনুভব করে তার রাগ, অভিমান, প্রেমিকার প্রতি বিরক্তি সবকিছুই মুহূর্তে উধাও হয়ে গিয়েছে। এক মুহূর্তে তার সমস্ত মনোযোগ শুধু ওই মেয়েটিকে ঘিরে। রাহুল বলে, দেখেছিস ওই বুড়ো বেটার বউ, কে বলবে? হ্যাঁ রে, এত সুন্দর জিনিস এইখানে। আরে এই তো এই দোকানের প্রাণ। ইচ্ছাকৃতই অনেকে এখানে এসে খানিকক্ষণ চা পা খেয়ে যায়। হাতের রান্নাও নাকি খুব ভালো। এই বুড়োটা জোগাড় করলো কোত্থেকে বলতো? কি করে বলবো বলতো? হ্যাঁ। মোহনার চোখের ভাষা অভিককে আকর্ষিত করে। মোহনা ঘর থেকে বেরিয়ে আসে। আপনারা তো এখানের মানুষ নন, তাই না?
শহরে থাকেন? কোথায় এসেছেন? রাহুল নিজের পিতৃ পরিচয় দিতেই মোহনা এক হাত জিভ বের করে বলে, ও বাবা, বলে মাথার ঘোমটা টেনে নেয়। উনি হলেন এই গ্রামের সম্মানীয় ব্যক্তি, আমার ভুল হয়ে গিয়েছে। ও মা, ভুলের কি আছে? আর এভাবে ঘোমটা দেওয়ার কি আছে? আপনি ঘোমটা সরান, এমনিই ঠিক আছে। মোহনা চুপ করে থাকে। তার ঠোঁটে এক পলকের হাসি, ঠোঁটের ওপরে কালো তিলটা চকচক করে ওঠে। কি, তুমি এখানে কি করছো? অতিথির শব্দ পেলাম তাই। নতুন মানুষের শব্দ পেলে এই জিভ লক লক করে না? যাও, ঘরে যাও। বীরেশ্বর বেশ ধমক দিলেন তার স্ত্রীকে। অভিকও কিছুটা থতমত খেয়ে গেল। কেমন হলো ব্যাপারটা? বুঝিস না, বাড়িতে কচি বউ, দোকানে ইয়ং ছেলে, বুড়ো, ওকে আর রস মেটাতে পারে রে। রাত নামে। অভিক ও তার বন্ধু ফিরে আসে। তাড়াতাড়ি বাড়ি চ, তাড়াতাড়ি পা চালা। কিন্তু আমার পা যে আটকে আছে ভাই। কি দেখলাম মাইরি, শহরের মেয়েরা আর কোথায় এই গ্রামের মেয়ে, সালা আকাশ পাতাল পার্থক্য। কি সুন্দর দেখতে রে, উফ, রসে টকবকে শরীরটা। এই বলে অভিক কিছু বর্ণনা করতে গিয়েছিল। চট করে রাহুল ওর ঠোঁটের ওপরে হাত দুটো চেপে ধরে বলে, যা বলেছিস বলেছিস, আর বলিস না। কেন? বলছি না, পশ্চিম দিকে দোকানের পাড়ে শ্মশান আছে, এখানে নাকি ভূত প্রেতিনীরা এইসব কথার প্রতি খুব আকৃষ্ট হয়। তখন নাকি সাদা শাড়ি পরে নিজের দেহ সুধা মেটানোর জন্য দাঁড়িয়ে থাকে। কি হবে বলতো? দেখ ভাই, আমার এখন মন মানসিকের যা অবস্থা, যে কোনো ভূত পেলেও আমি তার সঙ্গে, বলে হাতে একটা ইশারা দেখায়। হেসে রাহুল বলে, তোর প্রেমিকা জানতে পারলে তোকে সালা কবে ছেড়ে দিত। বাড়ি পৌঁছাতেই রাহুল দেখতে পায় ওর বাবা বেশ রাগান্বিত। কোথায় গিয়েছিলে তোমরা? দেখো, এসেছো, আনন্দ করো, 2-4 দিন বেড়াও, শহরে চলে যাও, নিজেদের কাজকর্ম নিয়ে থাকো, এখানে এসে ফালতু ঝুটঝামেলায় জড়িও না। বিপুল বলল তোমরা নাকি পশ্চিম দিকে গিয়েছিলে। ওদিকে মানুষ দিনের বেলায় কাজ ছেড়ে আসে বাবা, রাতে যায় না। বাবার মুখের উপরে রাহুল কিছু বলল না বলে অভিকও কিছু বলল না। মুখ হাত পা ধুয়ে ওরা রান্নাঘরের দিকে গেল। মা বললেন, বাবার কথা একটু শোন, প্রতিবারই আসিস আর বারণ করতে হয়। কেন রে? এখন নতুন মানুষ নিয়ে এসেছিস, কোনো বিপদ হলে তখন রোকা করতে পারবি। কিন্তু মা, ওখানে কি আছে? যাই থাকুক না কেন, যাবি না। দুই বন্ধু মিলেই একসাথেই শুয়ে পড়ে। তবে অভিকের চোখে ঘুম আসছে না। মোহনাকে সে ভুলতে পারে না। সত্যি, অত সুন্দর একটা মহিলার ওরকম একটা থুরথুরে বর পারে ওকে ভালোবাসতে। পরের দিন সকালবেলা রাহুল নিজে ঘুম থেকে উঠে আবিষ্কার করে ঘরের দরজা খোলা। অভিক সেখানে নেই। শোবার আগেই অভিক একবার বলেছিল, শোন, আমি কিন্তু সকালে আরো একবার যাব। কেন? আমার জুতো ঠিক করে সেলাই হয়নি। আর অভিক যখন একবার জেদ ধরেছে তখন ও যাবেই। আমি যাবই, সে তুই যা বা না যা। চিন্তায় পড়ে যায় রাহুল। দ্রুত শোয়া থেকে উঠে মাকে জিজ্ঞেস করে, মা, অভিককে দেখেছো? না তো। কেন রে? ইস। তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে রাহুল ওই দোকানের দিকে এগিয়ে যায়। কেমন করে যেন মনে হচ্ছে আজ আকাশে প্রচন্ড পরিমাণে মেঘ করেছে। অভিক, 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 যাস না। অভিক তখনও পৌঁছাতে পারেনি, তবে বেশ খানিকটা রাস্তা এসে চলে এসেছে। চল ঘরে চল, মা ডাকছে। কিছু তো খেয়ে আসিসনি? না, আমি খেয়ে নেবো। কি খাবি? তোর কি হয়েছে বলতো? এখন তুমি আচ্ছা মুশকিলে পড়লাম। শহরে ফিরে গিয়ে তোর প্রেমিকাকে আমি কি উত্তর দেব? তুই ওখানে গিয়েও প্রেম করেছিস তাই বললে তাই বলিস, কিন্তু ওই মহিলাকে আরেকবার না দেখলে আমি কিছুতেই শান্তি পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তুই চল তো, পরে আসবো। রাতের দিকে মা বাবা কাউকে না জানিয়ে ওরা দোকানে এসে পৌঁছায়। পরিবেশটা কিন্তু একদমই ফাঁকা। দোকান পরিষ্কার করছে বীরেশ্বর, বসে আছে, ঝাড়ফাড় দিচ্ছে। আপনারা কালকে যে জুতো সেলাই করে দিলাম। আর দেখো না কাকা, এই বাড়ি ফিরছিলাম, আসলে শহর থেকে এসেছি, আমরা নতুন তো তাই। কি হয়েছে? কাঁটা ফুটে গেছে, তাই ছিঁড়ে গেছে, আবার একটু সেলাই টেলাই করে দিলে ভালো হতো না।
এখন তো দোকান বন্ধের সময়। হুমা, তাতে কি হয়েছে? দাও না গো, ওরা যখন এসেছে। আকাশ তখন মেঘে ঢাকা, চারিদিকে নিকষ কালো অন্ধকার। মোহনা বাইরে বেরিয়ে আসে। তার চোখে এবং চেহারায় বেশ ভয়ঙ্কর একটা অভিব্যক্তি। রাতটা অমাবস্যার কালো রাত। জঙ্গল নিস্তব্ধ। হাওয়ার শীষ আর ঝিঝি পোকার আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যায় না। অভিক ও তার বন্ধু রাহুল বেড়ার দোকানের সামনে এসে দাঁড়িয়ে। দোকানের চারপাশটা যেন কালো ছায়ার একটা প্রলেপ। বীরেশ্বর চুপ করে সেলাই করে যাচ্ছে। অভিক হেসে বলে, যদি কিছু মনে না করেন, আপনার স্ত্রীর সঙ্গে একটু দেখা করতে চাই। আসলে ওর সঙ্গে ঠিক করে কথাবার্তাটা হয়নি আমার। বীরেশ্বরের ঠোঁটে একটা হাসি ফুটে ওঠে। সে একটু রহস্য নিয়ে বলে, যাও দেখা করো। চট করে রাহুল ওর হাত দুটো চেপে ধরে বলে, কি করছিস কি? তুই এই জন্য এসেছিস? তোর এইসব ইচ্ছে তো আমি কখনো কখনো আমি এখানে আসতাম না। দেখ, আমার একটা প্রেস্টিজ আছে। বাবা মা কি মনে করবে বলতো? এই শোন, তোর দেখা করতে ইচ্ছে না হলে তুই বাড়ি যা, কিন্তু আমার দেখা করতেই হবে। ওর সাথে আমার গোপন কথা আছে। মানে মানে আমি চোখের ইশারা বুঝতে পারি। ও আমাকে অনেক কিছু বলতে চেয়েছিল। ভালোই হয়েছে তুই আমাকে এখানে নিয়ে এসেছিস। আমি এখানেই থেকে যেতে চাই, ওর ওর আঁচলের কাছে। কি মধু যে সেখানে আছে। পাগল হয়ে গিয়েছিস অভিক তুই। কি বলতিস তুই? তোর পেশা শহরে, তোর বাস শহরে। তোর বাবা মাকে আমি কি জবাব দেবো কিছু হয়ে গেলে? কিচ্ছু হবে না। যেই বাবা মা জন্ম দিয়ে খালাস হয়ে যায়, নিজেদের কোনো কর্তব্য রাখে না, ছোটবেলা থেকে আয়ার কাছে বড় করেছে, নিজেদের কেরিয়ার নিজেদের জীবিকা নিয়ে থেকেছে, সেই বাবা মার যে একটা ছেলে আছে মনে হয় তোর? না হলে আমাকে ছেড়ে দুবাই থাকে কি করে আমার বাবা মা? তুই বল। সালা জীবনটাকে কোনো রকম ভাবে উপভোগ করতে পারি না। যাও একটা প্রেমিকা জুটলো, সেও সালা 1 নম্বরের সন্দেহবাদী খিটখিটে। এত ভালোবাসি তাও। এ কি, আপনারা দাঁড়িয়ে রইলেন কেন? ভেতরে এসে বসুন না। তুই যা খুশি কর, আমি বাড়ি চললাম। রাগ দেখায় রাহুল। বাড়ি যাচ্ছিস? যা, আমি সকালেই চলে যাব। কি বলছিস অভিক? অভিক ঠিক হচ্ছে না। দেখ, কেউ জানতে পারলে? আরে কেউ জানতে পারবে না। এ বুড়ো লোক কি বুঝবে? তারা পারে নাকি কিছু? বীরেশ্বর আঙুল দেখিয়ে ইশারা করে। দোকানের পেছনে একটা ছোট্ট ঝুপড়ি মতো ঘর। এলোমেলো চুলে, ঠোঁটে সেই একই হাসি নিয়ে দাঁড়িয়ে রয়েছে মোহনা। তবে তার শরীরে রয়েছে অমোঘ আকর্ষণ। রাহুল চলে যায় রাগ দেখিয়ে। অভিক সেই ঘরে ঢুকতেই নেশায় ভরে ওঠে যেন সে। মোহনা ধীর পায়ে এগিয়ে আসে তার কাছে, তার চোখে আগুনের ঝিলিক। তুমি আমাকে চাও, কিন্তু চাওয়ার জন্য যে কিছু দিতে হয়। তুমি জানো, ভালোবাসা কামনা মৃত্যুর চেয়েও শক্তিশালী। অভিক মোহনার দিকে এগিয়ে যায়। আমি তোমার যা চাওয়া তাই দেব, কিন্তু এই রাতে আমি তোমাকে চাই। তুমি আমার হবে। মোহনার ঠোঁটের কোণে গভীর হাসি ফুটে ওঠে। তার শরীরে ব্লাউজ নেই। শাড়ির পাতলা আবরণীতে তার দেহের অপার্থিব সৌন্দর্য ঘরে টিমটিমে জ্বলে থাকা ওই হেরিকেনের আলোয় আরো বেশি করে অভিককে লোভাতুর করে তুলছে। এসো এসো, দেখি তোমার কত দূর শক্তি। তোমার রূপ দেখলে যে কেউ পাগল হয়ে যাবে। তুমি সত্যি? মোহনা হাত বাড়িয়ে দেয়, আর সেই হাতে হাত রাখার চেষ্টা করে অভিক। অভিক তার হাতে হাত স্পর্শ করে এগিয়ে যায় তার ঠোঁটের একদম কাছে। হঠাৎ করেই তীক্ষ্ণ একটা চিৎকার। অভিকের শরীর থেকে রক্ত বেরোতে শুরু করে। চামড়ায় এক ফোঁটা দাগ নেই, মুখ শুকিয়ে নীল হয়ে গিয়েছে, আর মাটিতে লুটিয়ে পড়ে সে। রাহুল তখনও খুব একটা বেশি দূর পেরোতে পারেনি। অভিকের চিৎকার শুনে রাহুল ফিরে আসে। বীরেশ্বর কাকা, আমার বন্ধু বন্ধু কোথায়? সে তো ঘরে গেছে, যেচে ঘরে গেছে। আমি তাকে আমার বউয়ের কাছে যেতে বলিনি। তার মনোবাসনা হয়েছিল
সে আমার বউয়ের কাছে যাবে, এখানেই সারা জীবন থাকবে। আমার বউ আবার লোকের বাসনা পূরণ করে তো। এগুলো কি বলছো? রাহুল রাগ দেখিয়ে ঘরের দিকে ঢুকতে যায়, কিন্তু রাহুলের চোখ তখন ছানা বড়া। ঘর কোথায়? দোকান। দোকান পেরিয়ে যে অন্ধকার ছোট্ট ঝুপড়িটা দেখা যাচ্ছিল, সেখানে সেখানে তো কেউ নেই। বিদেশ্বর কাকা, আমার বন্ধু কোথায়? ওকে বার করো। হঠাৎ রাহুল অনুভব করে তার চারপাশের বাতাস যেন থমকে গিয়েছে। গাছের ডালপালা যেন ঝুঁকে আসছে, পায়ের নিচে মাটি কাঁপতে শুরু করছে। মোহনার চুল হাওয়ায় ভাসছে, সেই চুল সর্পের মতো গলায় জড়িয়ে আসে রাহুলের। সে চিৎকার করার চেষ্টা করে, কিন্তু শব্দ বেরোয় না। মোহনা তার খুব কাছে এগিয়ে আসে, তার ঠোঁটের কষ বেয়ে টপ টপ করে তখন রক্ত পড়ছে। সে দাঁত বের করে হেসে বলে, আমি আমি মনোবাসনা পূর্ণ করি। আমার রস যে খেতে আসে, তার কামের নেশা ঘুচিয়ে দিই আমি। তুই কাকে কি বলবি? মুহূর্তেই রাহুলের গলার স্বর ছিঁড়ে যায়, রক্ত ঝরতে থাকে। তার দেহটা গাছের গুড়ির মধ্যে ঝোলে, কোনো প্রাণ নেই তার মধ্যে। মানুষ তো অনেক আগেই ছিলাম, এখন আমি ডাকিনি। আমার রূপ তোদের মৃত্যুর কারণ। অভিক তখনও মরেনি, তার চোখ দুটো তখনও খোলা, তবে তার ঘাড়ের কাছে ছোট্ট দুটো ফুটো থেকে অনবরত রক্ত বেরিয়ে চলেছে। মোহনার চুল যেন অগ্নি সদৃশ, চুলের প্রত্যেকটা স্পর্শ অভিকের শরীরকে পুড়িয়ে দিচ্ছে যেন। সে বলে, তোর জোর আছে শরীরে, কিসের টানে তোর প্রাণবায়ু বেরোচ্ছে না বলতো? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই তোর এই শরীর আর কারো সাথে ভোগ করেছিস। অভিক চুপ করে তাকিয়ে থাকে, ওই দানবী স্বরূপ মোহনার দিকে তাকিয়ে। মোহনা চুপ করে অভিকের চোখে চোখ রাখে। মেয়েটি তোকে খুব ভালোবাসে রে, তুই বুঝলি নে, তুই বুঝলি নে। তুই কামনায় বশীভূত হয়ে ওর সঙ্গে বেইমানি করলি। হ্যাঁ? অভিক তখনও তাকিয়ে রয়েছে ওর দিকে, তবে অভিকের চিৎকার করে কথা বলার মতো ক্ষমতাটা হারিয়েছে। মুহূর্তে ফোনটা বেজে ওঠে। অভিক পেছন ঘুরে তাকানোর চেষ্টা করে। হ্যাঁ, ফোন করেছে ওর প্রিয়তমা। যাক, সত্যি তাহলে মেয়েটা ওকে ভালোবাসে। অভিক হাত বাড়িয়ে ফোন রিসিভ করতে যায়। ওর অবচেতন দেহটা তখন বিছানার ওপরে শোয়ানো, ওর ওপরে চেপে বসেছে মোহনা। ওর হাত এগোতে যাবে তার আগেই হাতের ওপর হাত দিয়ে মোহনা আছাড় মেরে পড়ে ওর জিভের ওপরে। জিভ থেকে চুষে চুষে খেতে শুরু করে অভিকের ভেতরে থাকা যাবতীয় শক্তিটুকু। তারপর আলা জিহ্বা থেকে শুরু করে শরীরের ভেতরের সমস্ত অংশগুলো চুষে চুষে খেয়ে নেয় মোহনা। পরদিন সকালে দোকানের সামনে ছাই পড়ে রয়েছে, পোড়া ছাই, শুকিয়ে যাওয়া রক্তের দাগ। গ্রামবাসীরা জানে রাতের এদিকে শ্মশানে আসা মানেই নির্ঘাত মৃত্যুর সঙ্গে হাত দেওয়া নেওয়া করা। এখানে কত কে মরেছে, কত আত্মহত্যা আর কত বা অপঘাতে মৃত্যু। তাদের আত্মা কোনোদিনই শান্তি পায়নি। তারাই নাকি অমাবস্যার রাতে বেরিয়ে মানুষের শরীর থেকে রক্ত চুষে খায়। শুধু তাই নয়, আরো অনেক কিছুই। বীরেশ্বর দোকানে বসে কাজ করছে, পাশে ওর বউ বসা। প্রতিদিনের মতো আবার দিন শুরু হয়। এ কি বীরেশ্বর কাকা, দোকানের সামনে তো ছাই, আর এর চাপচাপ এসব কিসের দাগ? বীরেশ্বর তার স্ত্রীর দিকে বেশ কঠোর দৃষ্টিতে তাকিয়ে বলে, এই যে এই মেয়ে মানুষটা, বলি রক্ত যখন বেরোচ্ছে তখন সেটা ঘরে গিয়ে মোচো, সামলাতে পারে না, এতদিন বিয়ে হলো, যাও ঘরে যাও। দাঁড়িয়ে থাকা লোকটির বুঝতে বাকি রয় না এটা স্ত্রী রক্ত, প্রতি মাসেই যেটা নির্গত হয়। মোহনা
সেই পুরুষটির দিকে এক ঝলক তাকায়, আর মোহনার সেই চোরা চোখের দৃষ্টিতে পুরুষটির শরীরটা কেমন যেন শিহরিত হয়ে ওঠে। পুলিশ এসেছে ইতিমধ্যেই রাহুলের বাড়িতে। খবর দেওয়া হয়েছে রাহুলের দেহ আর অভিকের দেহ খুঁজে পাওয়া যায়নি। 2 দিন পর শহরের থেকে অভিকের প্রেমিকা আসে। ফোন করছে, ফোন রিসিভ হচ্ছে না। অভিকের ফোনটা পাওয়া গিয়েছে ওই পশ্চিম পাড়ে শ্মশান ঘাটের কাছে। রাহুলের মা বাবার অবস্থা ভীষণ খারাপ। এদিকে অভিকের বাবা মা না এলেও প্রেমিকা এসে তার খোঁজ খবর করছে। আপনি কেন বুঝতে পারছেন না ইন্সপেক্টর? আমার সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছিল। আমাকে না বলে বন্ধুদেরকে নিয়ে শহরের থেকে এখানে চলে এসেছে। আমি সবার কাছে খোঁজ খবর নিয়ে জানতে পারি কফি শপে নাকি রাহুলদার সঙ্গে ওর কথা হয়। আর সেখানেই যে ওয়েটার, সে আমায় জানায় ওরা কোথায় ঘুরতে যাওয়ার কথা বলছিল। রাহুলদার অফিসে খোঁজ খবর নিয়ে এখানে আসি। আমি শিওর আমি এখানে কেউ ওকে মার্ডার করেছে। মার্ডার? খামোকা আপনার প্রেমিককে মার্ডার করতে যাবে কেন? কারণ ওর হাতে অনেকগুলো প্রজেক্টের কাজ ছিল। ওর বস ওর ওপরে ভরসা করেছিল। কিন্তু আমার এখন মনে হচ্ছে। কি মনে হচ্ছে? অফিসে ওর অনেক প্রতিদ্বন্দ্বীর জন্ম হয়েছিল অফিসার। ওরাই বোধহয় সেই প্রজেক্টটা হাতানোর জন্য। এগুলো কি বলছেন? এইসব এখানে কেন হবে? থাকলে শত্রু শহরে থাকবে, গ্রামে কেন হবে? তাছাড়া আরও একজন নিখোঁজ হয়েছে, রাহুল। হ্যাঁ, রাহুল, তার ঠিকানা নিয়েই তো আমি এখানে এলাম। আপনি অভিককে খুঁজে দিন ইন্সপেক্টর, ওকে খুঁজে দিন। আচ্ছা, লাস্ট কোথায় ওদেরকে দেখা গিয়েছিল সেই সম্পর্কে আপনি কিছু জানেন? সেটা তো আপনার জানা দরকার। আমি জানার অনেক চেষ্টা করেছি। ফোনটা পাওয়া গিয়েছে ওনার পশ্চিম পাড়ার শ্মশানের ওদিকে। সুতরাং, কিন্তু সব থেকে ভয়ঙ্কর বিষয় হলো ওখানে কোনো জনবসতি নেই। কাজেই জনবসতি নেই? কি বলছেন? আমি যে শুনে এলাম পশ্চিম পাড়ে নাকি একটা দোকান আছে, তাও আবার জুতোর। হো, এ বহু পুরনো। আমি এখানে পোস্টিং হওয়ার পর থেকেই শুনছি। কিন্তু থাকে এক বয়স্ক ব্যক্তি আর ওনার স্ত্রী, আর ওদের সাথে মনে হয় না। তাই বলে আপনি তদন্ত করবেন না? গ্রামে 2টো ছেলে এভাবে উধাও হয়ে গেল। ঠিক আছে, আমি গিয়ে খোঁজ খবর করে দেখছি। গ্রামের পশ্চিম পাড়ে মুচির দোকানে তখন রীতিমতো রমরমে ব্যাপার। পুলিশ এসেছে, ওনার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছে। দেখুন, দয়া করে আমাদের কিছু প্রশ্নের উত্তর দিন। কিছু জাস্ট জানতে চাই। 2টো ছেলে অস্বাভাবিকভাবে নিখোঁজ হয়ে গিয়েছে। কিভাবে হলো কিছুই বোঝা যাচ্ছে না। তার উপরে ওদের কিছুই পাওয়া যায়নি। আমরা কিছুই জানি না বাবুজি। এখানে রাত হলে কেউ আসে না। আমরা অতি সাধারণ মানুষের মতোই থাকি। ঝড়, বন্যা, বৃষ্টি সবকিছু সহ্য করি, কারো ক্ষতি করি না বাবু। তবে স্বেচ্ছায় আমার দোকানে যে আসে তাকেই আমার স্বামী। ও, মানে জুতো খারাপ হয়ে গেলে? হ্যাঁ, সচরাচর তো কারো জুতো নষ্ট হয় না, তাই আসতেও চায় না। বাহ, কত রকমের চামড়া এখানে! তা এগুলো দিয়ে কাজ হয়? কেন হবে না বাবুজি, সবই হয়। আচ্ছা, আপনার দোকানের সামনে প্রায় দিনই নাকি ছাই পাশ পড়ে থাকে? হ্যাঁ, ওই মাঝে মধ্যে সবই তো লাগে, তাই। কেন বলুন তো? না, মানে 2টো ছেলেকে পাওয়া যাচ্ছে না। আপনারা কি জানেন কোথায়? আগে ও কি করে জানবে? একই ওরা তো বয়স হয়েছে। হো, আপনি থাকেন কোথায়? ওই যে ঘরটা ওইখানে। আমি কি দেখতে পারি? মোহনা এবং বীরেশ্বর মুখ চাওয়াচাওয়ি করে। তবুও অনিচ্ছা সত্ত্বেও মোহনা বলে, আসুন না, আসুন। দোকানের পেছন দিকে ঝুপড়ি মতো একটা ছোট্ট ঘর। বীরেশ্বরের যা বয়স, তাতে এই ঘরে খুব সহজেই থাকতে পারে সে। একটা খাট আছে, ঘরের মধ্যে আলো জ্বলার জন্য হেরিকেন রয়েছে, একটা ছোট্ট তেপায়া টেবিল আছে একটা বাক্স, আর দেয়ালে ঝুলানো আয়না চিরুনি, আর দড়ি টাঙিয়ে কতগুলো শাড়ি, সায়া, ব্লাউজ ইত্যাদি। আচ্ছা, হঠাৎ করে ইন্সপেক্টরের চোখ আটকে যায়। ঘরের একেবারে কোনায় দামি কিছু একটা চকচক করছে। একটু জল দেবেন? আপনি দাঁড়ান। মোহনা জল আনার জন্য
বাইরে বেরোতেই ইন্সপেক্টর আগিয়ে গেলেন। আরে, এ তো ঘড়ি। এই ঘড়ি কোথা থেকে এলো এখানে? এদের যা অবস্থা তাতে তো ঘড়ি থাকার। এই যে আপনার জল। ভাগ্যিস ইন্সপেক্টর হাতে ঘড়ি নিয়ে পকেটের মধ্যে চালান করে দিয়েছিলেন, না হলে তো দেখেই ফেলতো। মোহনার হাত থেকে জলের গ্লাসটা নিতে গিয়ে ইন্সপেক্টরের শরীর রীতিমতো কেঁপে উঠল। কি সুন্দর একটা গন্ধ রয়েছে এই ঘরে। বাবু, কিছু খুঁজছেন? দোকানদারের স্ত্রীর দিকে অদ্ভুত এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন তিনি। মনোভাব আর কামনা এক ধরনের অন্ধকার শক্তির মধ্যে দুর্বল করছে তাকে। দোকানদারের স্ত্রীর প্রতি আকর্ষণ বাড়তে শুরু করেছে ওনার। এত বছর হয়েছে এখানে পোস্টিং হয়ে এসেছেন, কোনোদিন এই দিকে আসেননি, কিন্তু আজ এসে বুঝতে পারছেন কেন আসেননি। আপনি সত্যি কিছু খুঁজছেন? না, তা কেন খুঁজবো? আসলে বাবু, অসুবিধা হলে রাতে আসবেন কোন, দোকান সারা রাত খোলা থাকে। কথার মধ্যে কিছু একটা ছিল। ঢোক গিললেন ইন্সপেক্টর, বাইক নিয়ে বেরিয়ে গেলেন। রাতের অন্ধকারে যখন বাতাসের কোমল ছোঁয়ায় মাটির গন্ধ মিশে যায়, তখন ঘরের ভেতরে এক অদ্ভুত নীরবতা তৈরি হয়। চারপাশে সময় থমকে গিয়েছে। বাতাসের প্রতিটি হাওয়ায় কামনার গন্ধ ভেসে বেড়ায়। শ্বাসের প্রতিটি হাওয়া মাংসপিণ্ডে প্রবাহিত হয় যেন পুঙ্খানুপুঙ্খ আকর্ষণের জাদুর মতো করে। দোকানদারের স্ত্রীর দেহে একটি অতিপ্রাকৃত সৌন্দর্য, যা যে কোনো ব্যক্তিকেই আকর্ষণ করতে সক্ষম। রাত ঘনীভূত হতেই ইন্সপেক্টর এসে আবার হাজির হয়। বাইকের শব্দে রীতিমতো কেঁপে উঠেছিল মোহনা। বীরেশ্বর বললেন, আজ আবার কি কেলেঙ্কারি করবি তুই? অমন কেন করো? দুটি তো খেতেই দাও, তাও নিজের খাবার নিজেই জোগাড় করি। পুলিশ ইন্সপেক্টর দোকানের স্ত্রীর দিকে তাকিয়ে রীতিমধ্যেই যেন ওনার ইন্দ্রিয় স্তব্ধ। অন্ধকারে ডুবে রয়েছেন উনি। প্রাচীন কোণে মৃদু সোনালি আলো দোকানের স্ত্রীর শরীরের প্রতিটি রেখা স্পষ্ট করে তুলেছে। হালকা নিঃশ্বাসের সঙ্গে বাতাসের সোঁদা গন্ধ রহস্যময় শিহরণ তৈরি করেছে। প্রতিটি চলাচল যেন এক মন্ত্রমুগ্ধ পরিবেশে বন্দী হয়ে থাকা এক কামনা বাসনায় পরিপূর্ণ। প্রত্যেকটা স্নায়ু যেন উত্তেজনার তীব্রতায় প্রবাহিত, সংকুচিত। দেহের প্রাকৃতিক শোভা রীতিমতো মাতাল করছে। এখানে একটু আসুন না, এবার জুতোটা। আপনি ভেতরে গিয়ে বসুন। ঘরের ভেতরে তাপমাত্রা বাড়তে শুরু করে। একটা শূন্যতা, চাপের সৃষ্টি। অন্যদিকে শরীরে অজানা উত্তেজনা। ইন্সপেক্টরের শরীরে অস্থিরতা তৈরি হয়। মনে সন্দেহ এবং উত্তেজনা প্রবল হয়ে ওঠে। শরীরের প্রত্যেকটি কোষ বারবার কেঁপে কেঁপে সাড়া দিয়ে উঠছিল ওনার। দোকানের স্ত্রী এগিয়ে আসে তার দিকে। বাবু, আমি জানি তুমি কেন এসেছ। স্ত্রী হাতের কোমল স্পর্শ, শরীরে লেগে থাকা রসালো অনুভূতি অজান্তেই ইন্সপেক্টরকে এগিয়ে নিয়ে যেতে বাধ্য করে। কোনো দুটো হাত ইন্সপেক্টরের শরীরের একেবারে নিচের কাছে গিয়ে পৌঁছায়। ইন্সপেক্টর বুঝতে পারছেন ওনার ঠিক প্যান্টের কাছে দুটো হাত অস্বাভাবিকভাবে খেলা করে বেড়াচ্ছে। আচমকাই দোকানের স্ত্রী সেই সামনে এসে তার মাথার সামনে এবং পেছন দিকে হেলানে ইন্সপেক্টরের শরীরে এক অদ্ভুত আকর্ষণের সৃষ্টি হয়। মুখ থেকে তৃপ্তির শব্দ বেরিয়ে আসে। উষ্ণ ও গভীর কোনো ছোঁয়ার গহ্বরের স্পর্শ, যেখানে বারবার মস্তিষ্ক এদিক ওদিক হওয়ায় জানান দিচ্ছে শরীরটা রীতিমতো জেগে উঠেছে। ইন্সপেক্টর পাগলের মতো করতে শুরু করলেন। ওনার মুখ থেকে তৃপ্তির শব্দ বেরিয়ে আসছে। পরিবেশটা উত্তেজনা আর কামনায় অপ্রতিরোধ্য হয়ে উঠল। এই আকর্ষণ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা অত্যন্ত কষ্টকর ব্যাপার। আমি আর পারছি না। নিজেকে সামনে রাখতে পারছিলেন না ইন্সপেক্টর। অমন সময় মোহনার হাত দুটো ইন্সপেক্টরের কোমর বেয়ে বুকের কাছে উঠে আসে। ইন্সপেক্টর চাইছিলেন মোহনাকে বিছানায় চিৎ করে শুইয়ে দিতে। তারপর উনি পাগলের মতো ঝাঁপিয়ে বেড়াবেন ওর শরীরে।
সেটা করতে হলো না। মোহনা নিজেই বুকের ওপর থেকে আঁচলের পরতটা খসিয়ে দেয়, শুয়ে পড়ে বিছানায়, হাতছানি দিয়ে ডাকতে শুরু করে। ইন্সপেক্টরের প্যান্টের জিপ তখন খোলা। ইন্সপেক্টর পাগলের মতো উঠে বসে। এমন সময় ওনার পকেটের ঘড়িটা মনে হয় জানান দিয়ে উঠেছিল বিপদের সংকেতটা। তবে এমন অবস্থায় কি আর কোনো বিপদ মানুষের মাথায় থাকে? ইন্সপেক্টর ঝাঁপিয়ে পড়ে মোহনার ওপরে, সজোরে প্রবেশ করে তার উষ্ণ গহ্বরে। কিন্তু আচমকাই ঠান্ডা হয়ে যায় ইন্সপেক্টর। তার মনে শঙ্কার তৈরি হয়, এই জায়গা এমন শীতল কেন? ইন্সপেক্টরের বাড়ি সুন্দরী বিবাহিতা স্ত্রী আছে, আছে একটি সন্তান। শরীরের বাসনা সম্পর্কে তিনি ওয়াকিবহাল। তাহলে ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। মোহনা ইন্সপেক্টরকে চিৎ করে শুইয়ে ওর গলায় কামড় বসিয়ে দিয়েছে সজোরে। পরের দিন গ্রামে আবার স্বাভাবিক জীবনযাত্রা। ইন্সপেক্টরের খোঁজ করতে গিয়েছিল প্রিয়তমা। এখানে এখানে যে অফিসার রয়েছেন, উনি কোথায়? উনি তো ছুটিতে বাড়ি গিয়েছেন ম্যাডাম, কালকে রাতেই। ম্যানেজে ওনার ছেলের নাকি শরীর খারাপ, কবে আসবেন তার ঠিক নেই। সে কি, উনি যে আমাকে গতকাল ফোন করে বললেন উনি অভিকের ঘড়ি পেয়েছেন। তাহলে সেসব তো আমরা কিছু জানি নে। আর রাহুলের বাবা মা শহরে গিয়েছে। রাহুলের যাবতীয় জামা কাপড় যা কিছু শহরে আছে সব নিয়ে আসতে। ছেলেই যখন নেই তখন আর ওখানে বসত ভিটে রেখে কি হবে? আপনারা এমন কেন করছেন? দেখুন, এভাবে মানুষগুলো উধাও হয়ে যাচ্ছে। আপনাদের মনে কি কোনো সন্দেহ জাগে না? আপনার সাথে কথা বলতে বলতে আমার চটি জোড়া গেল ছিঁড়ে। যাই ওই মেলার দোকানে। শহরে তো একটাই মুচি আছে। কি বললেন? হ্যাঁ, আমাদের এখানের একটাই মুচি, বুঝলেন? চুপ করে দাঁড়িয়ে থাকে প্রিয়তমা। মুখে কোনো কথা নেই, কেবলমাত্র পেটের ওপর নিজের হাতটা দিয়ে বলে, ক্ষমা করে দে সোনা, তোকে পৃথিবীর আলো হয়তো আমি দেখাতে পারবো না। শেষ হলো আজকের গল্প। আমি আশা করি একটি নতুন অনুভূতি এবং ভাবনা নিয়ে ফিরে যাবেন আপনারা। প্রতিটি গল্প এবং চরিত্রের মধ্য দিয়ে আমি আপনাদেরকে একটি অনন্য ভ্রমণে নিয়ে যাবার চেষ্টা করেছি। এই কল্পনার জগতে আমরা একসাথে বিভিন্ন অভিজ্ঞতার সাক্ষী হয়ে উঠলাম। আপনারা যদি এই গল্পগুলো উপভোগ করে থাকেন এবং কিছু ভাবনার খোরাক পেয়ে থাকেন, তবে অবশ্যই আমার পরবর্তী কল্পনার গল্পের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ, এবং এই যাত্রা আপনাদের অবশ্যই অব্যাহত রাখুন। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকবেন বন্ধুরা। দেখা হবে আগামীকাল অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিবারকে নিয়ে ঈশ্বরের কাছে এটাই কামনা করি। শুভরাত্রি।